2024-এ যারা অফিস জব করেন বা ব্যবসা করেন, শেয়ার মার্কেটে অনেকটা সময় দিতে পারেন না, তারা কিভাবে এই শেয়ার মার্কেট থেকে কিছু রোজগারের ব্যবস্থা করা যায় তা নিয়ে এই ভিডিও। কি স্ট্র্যাটেজি হওয়ার কথা এই 2024-এ, যেটা আমিও পার্সোনালি ইউজ করব, তা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই জন্য ভিডিওকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, কারণ পুরো স্ট্র্যাটেজিটা বা পুরো মানসিকতাটা না বুঝলে কিন্তু এর থেকে পুরো ফল পাওয়া যাবে না। আর তার সাথে সাথে বলি, আমাদের অনেকের প্রশ্ন আমি পাই যে দাদা আমি অফিসে কাজ করি, অত সময় দিতে পারি না, শেয়ার মার্কেট যে সব সময় দেখতে পারবো তাও নয়, দিনে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা বার করতে পারি, সে অফিস থেকে এসে অ্যানালিসিস হোক বা সেই, আর অফিসের মাঝে টুকটাক আমি একটু মোবাইলে মার্কেটটা দেখতে পারি, ব্যাস ওইটুকুনি, কিন্তু পুরোপুরি দেখতে পারি না। তা আমার পক্ষেও কি অপশানে বা মানে অপশানটা ভালো হবে, অপশান ট্রেড করা, নাকি সুইং ট্রেডিং করাটা ভালো হবে? কোনটার মাধ্যমে আমি রিয়েলি একদম মানে কি বলবো, প্ল্যানিং অনুযায়ী কিছু স্ট্র্যাটেজিক্যালি কিছু রোজগার করতে পারি, আমার যে ওয়েলথটা আছে সেটা একটু বাড়াতে পারি? কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? এই প্রশ্ন আমার কাছে অনেকবার আসে এবং আমিও মনে করলাম যে 2024-এর শুরুতেই, এই নতুন বছরের শুরুতেই সেই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে একটা ক্লিয়ার কাট পিকচার আপনাদের সামনে তুলে ধরবো। এবং শুধুমাত্র যে আমি স্ট্র্যাটেজি এমনি বলে যাব তা নয়, এমনি চার্টও আমার সামনে খোলা আছে, চার্টে এক্সাম্পল সহকারে একদম সায়েন্টিফিক ওয়েতে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। সুতরাং মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন, ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে আপনার মতো অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। যারা চ্যানেলে নতুন আছেন, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ এই স্ট্র্যাটেজিটা কিন্তু যে ফলো আপ সেটাও কিন্তু আমি আমার এই চ্যানেলেই করব। হ্যাঁ, ঠিক আছে, দিনের পর দিন, সপ্তাহ সপ্তাহ বা মাসের পর মাস এই চ্যানেলেই এই স্ট্র্যাটেজির ফলো আপটাও করা হবে। সুতরাং তার নোটিফিকেশন বা সেই ভিডিওগুলো পাওয়ার জন্যও কিন্তু একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমেই বুঝতে হবে যে যারা অফিসে আমরা জব করি তাদের কাছে, তাদের জন্য এই একটা কথা আমি বলে রাখি, কখনোই মার্কেট কিন্তু জানে না যে আপনি অফিসে কাজ করেন বা আপনি শেয়ার মার্কেটে অতটা সময় দিতে পারেন না বলে আপনাকে একটু রেহাই করবে বা একটু রেয়াত দেবে, একটু মানে অন্যদের লস হবে কিন্তু আপনাকে লস করাবে না মার্কেট, আপনার উপর সদয় থাকবে, তা কিন্তু নয়। মার্কেট সবার জন্যই সেম, সেখানে আমি আপনি আলাদা কেউ নয়। সুতরাং এই অজুহাতটা আগে নিজের মাথা থেকে বার করুন যে আমি যেহেতু মানে সময় বেশি দিতে পারবো না কিন্তু শেয়ার মার্কেট থেকে ভালো মতন রোজগার করতে চাই, এইটা অজুহাত হিসাবে ইউজ করব না। হ্যাঁ, কিছু তো স্ট্র্যাটেজি আমি এখানে বলবো যেটা পার্সোনালি আমিও ফলো করব, সেটা তো অবশ্যই আছে, কিন্তু এইটাকে কখনো অজুহাত হিসাবে ব্যবহার করবেন না যে আমার তো অফিসের কাজ আছে সুতরাং আমি বেশি কিন্তু সময় দিতে পারবো না কিন্তু আমার ইনকাম চাই। বাবা, ওরকম করলে হবে না, একটু সময় দিতেই হবে, ঠিক আছে? একটু সময়, বেশি সময় নয়, একটু সময় দিতেই হবে। হ্যাঁ, কারণ এইখানে শেয়ার মার্কেটে জানেনই স্ট্যাটিস্টিক্যালি 90 থেকে 95% লোকজন কিন্তু, রিটেল ইনভেস্টাররা কিন্তু বা রিটেল ট্রেডাররা কিন্তু রোজগার করেন না, লসে চলেন। এটা আমি বলছি না, সেবির রিপোর্ট বলছে। সুতরাং তার মধ্যে 5%-এর মধ্যে উঠে আসা, তার জন্য একটু পরিশ্রম করতে হয়। খুব কি পরিশ্রম করতে হবে? অবশ্যই না, কিন্তু কিছু একটু সিরিয়াসনেস চাই, সিরিয়াসনেসটা চাই, ঠিক আছে? প্যাশন চাই, সিরিয়াসনেস চাই, তারপর ব্যাপারটা তো হবে। আচ্ছা, তো কি ব্যাপারটা আগে প্রথমে বলি। ধরুন আপনি আমি দিনে একটু সময় বলবো, তারপর সপ্তাহের একটা সময় বলবো। সেটা হচ্ছে দিনে আপনাকে মোটামুটি 1-1.5 ঘন্টা একটু সময় বার করতে হবে। 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিলেও হবে, 1.5 ঘন্টা আমি একদম হাইয়ার লিমিট বললাম। দিনে যদি 1 ঘন্টা একটু সময় দেন, 1 ঘন্টা সময় দেন মানে অফিস থেকে এসে, আমি বলছি অফিস থেকে এসে বা ব্যবসা করেন তার থেকে এসে একটু 1 ঘন্টা যদি বাড়িতে সময় দেন, তাহলে জিনিসগুলো হয়ে যাবে। তারপর মার্কেটে একটু ট্রেড এক্সিকিউট যখন করবেন বা মার্কেট একটু ফলো মাঝে মাঝে করতেই হবে দিন চলাকালীন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিনে একটু সময় দিতে হবে। আর উইকেন্ডগুলোতে শনিবার রবিবার একটু বেশি সময় দিতে হবে, সেটা 2 ঘন্টার মতো করে সময় দিলেই হবে। এই অফিস থেকে এসে 1 ঘন্টায় করবেনটা কি বা কি ধরনের ব্যাপার হতে চলেছে সেটা আমি আপনাদেরকে বলছি। প্রথম কথা,
প্রথম কথা, অফিস থেকে এসে একটু চার্ট দেখতে হবে, একটু আমার ভিডিও দেখতে হবে। আমার ভিডিও ধরুন 15-20 মিনিটের হয়। এক একটা দিনের যে অ্যানালিসিসগুলো থাকে বা কোন স্টক একটু ভালো করতে চলেছে তার যে একটা ওয়াচ লিস্ট আমার তৈরি করা থাকে মোটামুটি প্রত্যেক সপ্তাহে বা বাই উইকলি বেসিসে, সেইটা একটু ফলো করে রাখতে হবে বা সেটা নিয়ে নিজে থেকে অ্যানালিসিসটা সেরে রাখতে হবে। তার জন্যই ওই 1 ঘন্টা বা উইকেন্ডে 2 ঘন্টার কথা আমি বলছি, ঠিক আছে? প্লাস নিজে থেকে তো কিছু দেখবেনই। আচ্ছা, কি স্ট্র্যাটেজিটা হতে চলেছে সেইটা বলি, যেটা আমার মেইন উদ্দেশ্য, যে অপশন নাকি সুইং ট্রেডিং ইন স্টক, কোনটার মধ্যে আমি বেশি ফোকাস করব, এইটা নিয়েই বেশিরভাগ লোকের দ্বন্দ্ব থাকে। প্রথম কথা হচ্ছে, যদি আপনি অফিসে কাজ করেন, সবসময় সময় না দিতে পারেন, তাহলে আমি বলবো আপনার জন্যে একটা জিনিস একদম বাদ, মানে ওইটা করা যাবে না। মানে আমি হলে করতাম না, এবার আপনি কি করবেন আপনার ব্যাপার। অ্যাজ আ ডিসক্লেমার, এই ভিডিওতে যাই বলা হচ্ছে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র লার্নিং এবং এডুকেশনাল পারপাসের জন্যই আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, অফিস করে কিন্তু নেকেড অপশন বাইং চলে না, সোজা কথা। আপনি কোনো স্ট্র্যাটেজির অন্তর্গত ভাবে বাই, মানে আচ্ছা নিফটি বাই করছেন, আমি নিফটির উদাহরণ দিয়েই বলছি, নিফটি বাই করছেন, কল অপশন বাই করছেন ধরুন, তার মানে কি আপনি নিফটিতে বুলিশ। নেকেড কল অপশন বাই করা চলে না, শুধু কল অপশন বাই করে নিলাম আর ভাবলাম বাড়বে না, ওইভাবে আপনি অফিস করাকালীন যেখানে বেশি সময় দিতে পারছেন না সেখানে সম্ভব নয়। কোনো স্ট্র্যাটেজির অন্তর্গতভাবে আপনি নিফটিতে বুলিশ হয়ে আছেন, ধরুন বুল কল স্প্রেড করে, সেটা করা যায়। তার মানে কি? তার মানে এই 2024-এ যারা অপশনে আছেন, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি হবে কিছু কিছু সময়, সেই সময়টা কখন আমি চার্টে বলে দেবো। একটু একটু ওয়েট করবেন, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ পুরো একটা বছরের স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে, একটু বড় হতে পারে, কিন্তু মন দিয়ে ধৈর্য সহকারে শুনবেন। সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, আমি জাস্ট লিখি, স্ট্র্যাটেজি বেসড অ্যাপ্রোচ, ঠিক আছে? স্ট্র্যাটেজি বেসড অ্যাপ্রোচ কিছু মার্কেট কন্ডিশনের সময়, সেটা আমি বলবো। প্লাস এসটি আমি লিখছি, সেটা SW আমি লিখে দিই, সেটা হচ্ছে সুইং ট্রেডিং ইন স্টক, ঠিক আছে? কিছু স্ট্র্যাটেজি বেসড অপশন, ওকে, প্লাস সুইং ট্রেডিং ইন স্টক। আমার মনে হয় এই যে কম্বোটা, এইটা হচ্ছে সব থেকে বেস্ট, মানে কাদের জন্য? যারা একটু শেয়ার মার্কেটকে সিরিয়াসলি নিচ্ছেন বা যাদের একটু অপশানে এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। যাদের অপশানে একদমই এক্সপিরিয়েন্স নেই, তারা এই যে স্ট্র্যাটেজি বেসড, এইটাকে আয়ত্ত করার জন্য একটু সময় দিন, ততদিন সিরিয়াসলি এই স্ট্র্যাটেজি বেসড অপশানে আসতে হবে না, ততদিন তারা সুইং ট্রেডিং ইন স্টক তার উপর ফোকাস করুক। সেটা অনেকটা ইজি, সেটার জন্যও কিন্তু চার্ট ফলো করতে হয়। ইজি মানে এই নয় যে খুব সোজা, এটা আমি বলছি সোজা কারণ আমার পিছনে এত বছরের এক্সপিরিয়েন্স আছে, প্রথম 3-4 বছর আমারও লেগেছিল শিখতে। তো সুইং ট্রেডিং ইন স্টক, সেই জিনিসটা চার্ট রিডিং করা, টেকনিক্যাল অ্যানালিসিসটা রপ্ত করা, তার উপর একটু ফোকাস করা উচিত প্রথমে। আর টুকটাক একটু স্ট্র্যাটেজি, কিন্তু সেটা সিরিয়াসলি নয় মানে আপনার ধরুন 5 লাখ টাকা ক্যাপিটাল আছে, আমি কথার কথা বলছি, 5 লাখ টাকা ক্যাপিটালের মধ্যে এই নয় যে আমি তার মধ্যে 3 লাখ টাকা দিয়ে স্ট্র্যাটেজি করছি, যেখানে আমার অপশানের অত বড় এক্সপিরিয়েন্স নেই, একদমই না, সেটা নয়। যদি আপনার কাছে, আমি কথার কথা বলছি, 5 লাখ টাকা থাকে শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য, তাহলে যদি আপনার এক্সপিরিয়েন্স একটু কম থাকে অপশানে, প্রথমে একটু সুইং ট্রেডিং ইন স্টক সেটার উপর ফোকাস করা উচিত, আর বাদ বাকি 50,000 বা 1 লাখ নিয়ে এক লটে একটু অপশানের স্ট্র্যাটেজিগুলো একটু দেখা উচিত। তারপর যতক্ষণ মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপর ভালোভাবে ফুল ফ্লেজে নামা যেতে পারে। আমি এখানে এই ভিডিওতে পুরো অ্যাসেট অ্যালোকেশন থেকে শুরু করে মানে কত টাকার কি করা উচিত সব কিছু বলবো, একটু একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আর ভিডিওকে একটু লাইক অবশ্যই করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো চলুন, এইটা তো হলো মেন জিনিস, যেটা আমরা অনেকে বলি যে দাদা আমি কি করব, আমি কি অপশনটা করব না সুইং ট্রেডিং করব, আমি সময় দিতে পারি না। স্ট্র্যাটেজি বেসডে সময় অতটা
দিতে হয় না, কিছু ইম্পর্টেন্ট লেভেল আইডেন্টিফাই করে রাখলে জিনিসগুলো হয়ে যায়। তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই কয়েকদিন আগে জাস্ট দুদিন আগে আপনাদের সামনেই এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আপনারা, যেখানে 13K লস থেকে আমি কিন্তু 83,000 প্রফিট আপনাদের সামনে, এই যে ট্রেডটা নিয়েছিলাম আপনাদের সামনে ইউটিউব লাইভে আমি নিয়েছিলাম, আপনাদের সামনেই এটা করে দেখিয়েছিলাম যে প্রপার লেভেল মেনে, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কিন্তু, যেখানে ট্রেড ম্যানেজমেন্ট নিয়েও বলা হয়েছে, প্রপার লেভেল মেনে এবং চুপচাপ বসে থেকে টাকা আসে যদি প্রপার লেভেলে আপনার হয়, আসে, কোনোদিন হয়তো টাকা যাবেও, স্টপ লস ডিফাইন থাকবে, ঠিক আছে, কিন্তু আমি বলছি এই জন্য তো এই ট্রেডটা যে নিয়েছিলাম এটা কিন্তু অফিস করেও আরামসে করা যেতে পারতো, কারণ তার মধ্যে যে দুদিন আমি ছিলাম, মোটামুটি একদিন তো দুদিন তো 1.5 দিনের মতো আমি বসেই ছিলাম ট্রেডে, কিছু করিনি। তার মানে কি, মানে অফিস গোয়ার্সদের জন্য এটা মোটামুটি কাজে লেগে যায়, কিন্তু স্ট্র্যাটেজির অন্তর্গত হলে ঠিক আছে। নেকেড কল অপশন বাই করাটা কিন্তু উচিত নয়, যেটা আমি আবার আপনাদেরকে বললাম এখানে, ঠিক আছে। স্ট্র্যাটেজি প্লাস সুইং ট্রেডিং ইন স্টক, এইটা হলো আমি কি কার উপর ফোকাস করব, ঠিক আছে। এবার সুইং ট্রেডিং ইন স্টকের মধ্যে যাদের ক্যাপিটাল একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, তারা এফএনওতে শর্টিং যখন মানে জিনিস আসবে তখন শর্টও করতে পারেন। এখানে আমি ইন্ট্রাডে কথাটা লিখছি না, মানে ইন্ট্রাডে ট্রেডিংও তো করা যায় দাদা, অনেকে বলবেন অফিস করে ইন্ট্রাডে করাটা একটু মুশকিল হয়ে যায়। এবার যে স্ট্র্যাটেজি অপশানে আছে সেগুলোকেও ইন্ট্রাডেতেও স্কোয়ার অফ করা যায়, সেগুলো ইন্ট্রাডে চলে আসে। সুইং ট্রেডিংয়েও কিছু ক্ষেত্রে আপনি স্টক হয়তো নিলেন, একদিনেই হয়তো ভালো রিটার্ন চলে এলো, বা একদিনেই হয়তো তেমন হচ্ছে না, সেই দিনই আপনাকে সৌদা থেকে কেটে বেরিয়ে যেতে হলো, তাহলে সেটা তো ইন্ট্রাডে হয়েই গেল। সুতরাং ওইটা নিয়ে আলাদা আমি কিছু বলছি না, কারণ ইন্ট্রাডে স্পেসিফিক মাথায় রেখে বসা উইথ জব একটু মুশকিল হয়ে যায়। এটা আমি যখন মানে এমএনসিতে কাজ করতাম আমি নিজে এটা ফেস করেছি, সুতরাং সেটা নিয়ে একটু অসুবিধা হয়, তা নিয়ে কিন্তু সেটা একটু অ্যাভয়েড করা উচিত আমার মনে হয় পার্সোনালি। আচ্ছা, এইবার তাহলে এবার স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে এবং আমি কিভাবে সেটা প্ল্যান করছি। এইখানে একটা কথা বলে রাখি, এই যে ব্যাপারটা আমি করতে চলেছি এটা আমি আমার নিজের পোর্টফোলিওতেও করব, কারণ সবসময় তো পুরো সময় দিয়ে ওঠা হয় না, কারণ আমার পার্সোনালেও অনেক ইউটিউবের কাজ থাকে, অনেক ব্যক্তিগত কাজ থাকে। তো আমিও কিন্তু 2024-এ এই স্ট্র্যাটেজি ফলো করতে চলেছি, 2023-এও এটাই ফলো করেছি। আমার যদি পার্সোনাল জিনিস দেখেন, আমি কিন্তু পার্সোনাল এভাবেই করি যে আমি স্ট্র্যাটেজিগতভাবে জিনিসগুলো করি বা অপশানে অল্প ট্রেড করি, আর সুইং ট্রেডিং ইন স্টকটাও কিন্তু খুব থাকে। তাই জন্যই কিন্তু আপনাদের সামনে আমি টাটা মোটরস, এলএনটি, সিডিএসএল বলুন, কিছু রেলওয়ে স্টকগুলো বলুন সুইং ট্রেডিং এর জন্য, সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরেছিলাম। তা কোচিন শিপইয়ার্ড থেকে শুরু করে সেগুলো কিন্তু সুইং ট্রেডিং এরই অঙ্গ ছিল, যেগুলো ভালো রিটার্ন দিয়েছে, মানে অপশনের মতোই রিটার্ন দিয়েছে। হ্যাঁ, তো আর কেন 2024-এ এটা খুব ইম্পর্টেন্ট, আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি তার পিছনে আরেকটা কারণ আছে। 2024-এ কিন্তু ইলেকশন আছে, আর তারপর যদি মানে স্টেবল গভর্নমেন্টের একটা ব্যাপার চলে আসছে, এবং ভারতের ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট আমি বলছি, ভারতের যে এখন বিশ্ব বাজারে যে অন্যান্য ইনভেস্টার বা বিশ্বের বাজারের যে বড় বড় ইনভেস্টারদের ইন্টারভিউ যখন শুনবেন, প্রত্যেকের কিন্তু এখন ভারতের দিকে নজর আছে। মানে ইন্ডিয়াকে বাদ দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিকে ভাবা এখন কিন্তু মুশকিল। সুতরাং ইন্ডিয়াতে আরও ইনফ্লো আসবে, এফআইআইদের ইনফ্লো আসবে, সেগুলো মানে আগামী 3 বছর 4 বছরে কিন্তু আরো জিনিসগুলো ভালো হবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু সুইং ট্রেডিং সেটা কিন্তু অনেক বেশি লাভবান আমাদের করতে পারে। সুতরাং শুধুমাত্র অপশন নয়, সুইং ট্রেডিং ইন স্টকের উপরেও কিন্তু ফোকাস রাখা উচিত, ঠিক আছে। চলুন এবার জিনিসটা শুরু করি যে কি অ্যাপ্রোচ থাকবে আমার, ঠিক আছে। আমার যে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজির গত অপশন সেটা নিয়ে প্রথমে বলি, তারপর আমি সুইং ট্রেডিংয়ে আসবো সেই স্ট্র্যাটেজিতে। প্রথমে সুইং অপশনের স্ট্র্যাটেজিতে বলবো। অপশনের স্ট্র্যাটেজি আমি তখনই করব, মন দিয়ে শুনবেন, অপশনের স্ট্র্যাটেজি আমি তখনই করব যখন ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল লেভেল নিফটি ব্রেকআউট বা ব্রেকডাউন করবে। এক্ষেত্রে নিফটির উদাহরণ দিলাম, আপনি যদি ব্যাংক নিফটি করেন তাহলে সেক্ষেত্রে ব্যাংক নিফটি দিয়ে এটা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। আবার বলছি, ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল লেভেল যখন নিফটি ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, মানে যেমন ধরুন এইখানে যখন আগের হাই
মানে এটা এটা উইকলি চার্ট, আমি ডেইলি চার্টেও চলে আসতে পারি। ডেইলি চার্টে ধরুন এইসব জায়গায় একটা জায়গায় মানে এখানে ইম্পর্টেন্ট লেভেলও ব্রেকআউট করছে, এইখানে আমি স্ট্র্যাটেজিগতভাবে বুল কল স্প্রেড নেব, এরকম ধরনের ব্যাপার থাকবে। তারপর দেখুন কয়েকদিন হোল্ড করা হলো, সুন্দর একটা মুনাফা দিয়ে গেল। এই করতে গিয়ে কোনো সময় ট্রেড হয়তো ফেলিয়ার হবে, স্টপ লস হিট হবে, সেটা তো ট্রেডের একটা অঙ্গ। আমার লস হবে না, স্টপ লস হিট হবে না, এদিকে আমি ট্রেড করব, সেটা ভাবা ভুল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই ভিডিওতে আমি বলবো যে কত অ্যামাউন্ট বা অ্যাকাউন্ট সাইজ কত হওয়া মোটামুটি আইডিয়াল একটা কেসে হতে পারে, সেটাও আমি এই ভিডিওতে বলবো, একটু মন দিয়ে শুনে নিন, ভিডিওটাকে পুরোটা দেখুন, স্কিপ করবেন না। আচ্ছা, এইখান থেকে যদি যখন ইম্পর্টেন্ট লেভেল উঠবে তখন আমি মোটামুটি এই যে 2024-এ মোটামুটি আমি স্ট্র্যাটেজিগতভাবে চলবো, তাতে আমি মোটামুটি দুটো স্ট্র্যাটেজির উপরেই ফোকাস করব। একটা হচ্ছে বুল কল স্প্রেড, আর একটা হচ্ছে বিয়ার পুট স্প্রেড। এই দুটো, আর বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই। 2023-এ দেখেছেন সিম্পল থাকলেই মার্কেট প্রচুর রিটার্ন দিয়েছে, সুতরাং এইখানেও তাই, সিম্পল যত আমি থাকবো তত ভালো। ব্রুসলি একটা কথা বলেছিল, নিশ্চয়ই আপনারা জানেন, যে উনি ওই লোকের থেকে ভয় পান যে একটা কৌশল, একটা মারপ্যাচ যেটা 10,000 বার প্র্যাকটিস করেছেন, নাকি এরকম যে 10,000টা মারপ্যাচ যে জানে, প্রত্যেকটা একবার করে সে প্র্যাকটিস করেছে, তাতে তিনি ভয় পান না। কিন্তু যে ব্যক্তি একটা জিনিসকেই 10,000 বার প্র্যাকটিস করেন, তার থেকে ব্রুসলি ভয় পান, এটা উনি বলেছেন। এটার মানে বলতে চাইছেন যে একটা জিনিসে মাস্টার বা কয়েকটা জিনিসের উপর মাস্টার হওয়া কিন্তু অনেকটা ভালো, তাই না? তাই বলছি, মাত্র দুটো স্ট্র্যাটেজি, তার মধ্যে বুল কল স্প্রেড, তা নিয়ে একটা ভিডিও অলরেডি আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেটা আবার অ্যাটাচ করে দেবো, ওই ভিডিওটা দেখে নেবেন। বিয়ার পুট স্প্রেড নিয়ে আমি রিসেন্টলি এই মাসেই একটা ভিডিও বানিয়ে দেবো, সেটাও একটু দেখবেন। তার মানে কি, যখন নিফটি যদি কখনো কারেকশন হয়, তখন সেই বিয়ার পুট স্প্রেড আমার কাজে দেবে, আর যখন বুলিশ থাকবে তখন আমার বুল কল স্প্রেডটা আমায় কাজে দেবে। ঠিক আছে, যেমন এইসব জায়গায় বুল কল স্প্রেড। এই রিসেন্টলি যে 83,000 টাকা লাভ হলো, যেটা পার্সেন্টেজ টার্মসে আমার অ্যাকাউন্টের 50%, 60%-এরও বেশি লাভ দুদিনে এসে গেছিল, সেটাও কিন্তু আমি বুল কল স্প্রেডই করেছিলাম। ঠিক আছে, সেটা এইখানে, এই দেখুন নিফটি ক্রিটিক্যাল লেভেল ব্রেকআউট করলো, এইখানে এই লেভেলটা ব্রেকআউট করেছিল, আর এইখান থেকে নিচ থেকে সাপোর্ট থেকে গেছিল, তখন একটা ক্রিটিক্যাল লেভেল ছিল 21,600, সেই লেভেলটা গেল, এবং তারপর কিন্তু আমরা নিলাম, বা এই লেভেলের উপরে গেলেও নেওয়া যেতে পারতো, কোনো অসুবিধা নেই। সেটা ডিপেন্ডস করছে আপনার সেই সময় সিনারিওটা কেমন, বা সেই সময় মার্কেট কন্ডিশন কেমন, কিন্তু এই সব সময় কিন্তু সেই স্ট্র্যাটেজিগুলো থাকবে। সুতরাং স্ট্র্যাটেজিগুলো এইরকম সময় অ্যাপ্লাই হবে না, মনে রাখুন। মানে ওই যে ছটফট করি না আমরা, অপশন যারা ট্রেড করে প্রত্যেকদিন ট্রেড করতে হবে না, আমি অ্যাটলিস্ট করবো না। আর কেননা প্রথম কথা, আপনি চাকরি করেন, ফোকাস করার দরকারও নেই প্রতিদিন, যখন মার্কেট এরকম চলছে, এই একটা রেঞ্জের মধ্যে চলছে, নো নিড টু ট্রেড ইন অপশন, মানে অ্যাটলিস্ট আমি করবো না, দরকার নেই। যখন ক্রিটিক্যাল লেভেল ভাঙবে, এটা কিন্তু আমি আমার এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছেন এস2 ট্রেডিং চ্যাম্প ব্যাচের, তাদেরকেও বলছি, মন দিয়ে শুনো তোমরাও, যে সবসময় ট্রেড করার দরকার নেই যখন অলরেডি উই আর ইন আ বুল সাইকেল। ঠিক আছে, কেন সুইং ট্রেডিং থেকে তো একটা মুনাফা আসছে, বা মুনাফা আসার একটা চান্স আছে, সেটা আমি বলবো এই ভিডিওতে, সুইং ট্রেডিং নিয়ে যখন বলবো। তো এই সব জায়গায় আমার এই চপিনেসে অপশন ট্রেড করে হাত পোড়াবার কোনো দরকার নেই। যখন ক্লিয়ার লেভেলের উপর ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, তখন আমাকে ইম্পর্টেন্ট লেভেলে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার এই ওঠানামার মধ্যেও রেঞ্জের নিচে এলো, তখন আমি কন্ট্রা ট্রেড নিলাম উপরের দিকে যাওয়ার মেন ট্রেন্ডের সাথে, সেটা আলাদা ব্যাপার, সেই জিনিসগুলো আলাদা, সেটা আমি একটু কয়েকদিন হোল্ড রাখবো ভেবে স্ট্র্যাটেজিটা নিচ্ছি, তাহলে ঠিক আছে। কিন্তু ওই দিনের দিন ব্যাপার, ওই জিনিসগুলো থেকে একটু বিরত থাকা উচিত স্ট্র্যাটেজিগতভাবে। এখানে কেন স্ট্র্যাটেজিগতভাবে বললাম, এটা একটু শুনে নিন। যারা একটু এক্সপিরিয়েন্স, তারা একটা জিনিস করতে পারেন এক্সট্রা, যেটা আমিও করব, সেটা হচ্ছে কোনো ধরুন উইকলি এক্সপায়ারি চলছে, এই রেঞ্জ, নিফটি তখন রেঞ্জের মধ্যেই আছে, তার মধ্যে তো ওই সিরিয়াস ট্রেড হয় না স্ট্র্যাটেজিগতভাবে, বুল কল স্প্রেড বা বিয়ার পুট স্প্রেড, কিন্তু মানে নিফটি উপরে যাবে বা নিচে যাবে অনেক দিন ধরে সেরকম ট্রেড হয় না। কিন্তু কোনো দিন এক্সপায়ারির সময় আপনি কোনো দূরের কল সেল করে একটু রোজগার করলেন, মানে অপশন সেল করে যেটা আমি বলি, সেটা করলেন, সে কোনো এক সময় সুযোগ বুঝে এক্সপায়ারির দিনগুলোতে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা রইল। কারণ আমি ধরে নিচ্ছি যে আপনি 2-3টের সময় কি মার্কেটে অত দেখতে পারবেন, যদি একটু সময় থাকে, অফিস করেও সময় থাকে, তাহলে একটু সেল করলেন, একটু পেলেন, ঠিক আছে।
সেটা করা যেতে পারে, দ্যাট ইজ নট আ সিরিয়াস ট্রেড। সেটা 1 লট বা 2 লট করলে নিজের সাধ্য বা ক্যাপিটাল অনুযায়ী, সেগুলোকে আমি এর মধ্যে ইনক্লুড করছি না। সেটা করা যেতে পারে বেসড অন ইওর এক্সপিরিয়েন্স, কিন্তু সেটা কিন্তু সিরিয়াস ব্যাপারটা নয়, ঠিক আছে? সেটা করা যেতে পারে, এক্সপায়ারির দিনে করলেন, কিন্তু সেটাকে হ্যাবিটে পরিণত করে নেব না। হ্যাবিটে পরিণত করলে তো আমাকে প্রতিদিন অফিসের মধ্যেও করতে হবে, আর কনসেন্ট্রেট করতে পারবো না, আর লস হওয়ার চান্সটাও বেশি। সেটা যাতে না হয় এই দিকে একটু নজর রাখবেন। ওকে, তো আমার মেন থাকবে ক্রিটিক্যাল লেভেল যখন ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে, তখন আমার স্ট্র্যাটেজিগতভাবে অপশানে পজিশন নেওয়া, যখন চপিনেস তখন অপশানে না থাকা। হ্যাঁ, কিছু কিছু দিন সেলিং এর ব্যাপার, অপশন এক্সপায়ারির দিন দূরের কল অপশন সেল করলাম বা দূরের পুট অপশন সেল করলাম, সেটা আলাদা ব্যাপার। ওকে, ক্লিয়ার? চলো এইবার আসি যে এবার দুটো টপিক নিয়ে কথা বলবো। এক, সুইং ট্রেডিং এর কি স্ট্র্যাটেজি হবে, এবং কত ক্যাপিটালের মোটামুটি দরকার এই স্ট্র্যাটেজিগুলো ঠিক মতো করার, এবং ক্যাপিটাল অ্যালোকেশনটা কেমন হবে অপশন এবং সুইং ট্রেডিং এর জন্য। ঠিক আছে, তো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। তার জন্য একটা উদাহরণে চলে আসি। উদাহরণ কি নেব? চলুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সবার একটু প্রিয় ব্যাংক এবং ছোট টিকিট সাইজের ব্যাংক আছে। চলুন সেটা নিয়ে একটা এক্সাম্পল নিয়ে চলি। 2024-এ প্রথম কথা, একটু ম্যাক্রো জিনিসগুলো একটু বুঝতে হবে। সুইং ট্রেডিং করতে গেলে স্টকের প্রতি একটু আপনার শুধু মানে টেকনিক্যাল তো জানতে হবে, ঠিক আছে, টেকনিক্যালের সাথে একটা টেকনো ফান্ডা, আমার যেটা স্ট্র্যাটেজি, টেকনো ফান্ডা অ্যাটিটিউড কিন্তু আমি রাখি। মানে ফান্ডামেন্টালি একটু ভালো স্টকে আমি থাকি। আমি কখনোই সুজলন এনার্জিতে সুইং ট্রেড করব না, আমি কখনো ইয়েস ব্যাংকে সুইং ট্রেডিং করব না, ঠিক আছে? সেটা কেউ ফাটকা খেলার জন্য কখনো কিছু করলেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি সিরিয়াস সুইং ট্রেডিং ওই স্টকগুলোতে হবে না। আমার জন্য সিরিয়াস সুইং ট্রেডিং কখনো হবে ধরুন হ্যালে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইআরসিটিসি, আইআরএফসি, যেগুলো মোটামুটি ঠিকঠাক আছে, ইভেন সিডিএসএল, সেগুলোতেও করা যায়, যেগুলো ফান্ডামেন্টালি অ্যাটলিস্ট স্ট্রং স্টক। ওকে, আচ্ছা, এইবার তাতে স্ট্র্যাটেজিটা কি হবে? প্রথম কথা, আমি এক্ষেত্রে দুটো ইএমএ ব্যবহার করব। দুটো ইএমএ, যারা আমার ট্রেডিং সেটআপটা মোটামুটি জানেন তাদেরকে আবার একবার বলে দিচ্ছি, যারা ট্রেডিং সেটআপটা জানেন না, এই ট্রেডিং সেটআপের মধ্যে একটু চেঞ্জের কথা আমি বলবো, সেটা এই ভিডিওতে বলবো, মন দিয়ে শুনে নিন। কিন্তু আমার ট্রেডিং সেটআপ ভিডিওটা এখনো যারা দেখেননি, তারা ট্রেডিং সেটআপ সঞ্জয় টক্স বাংলা বলে ইউটিউবে সার্চ করলেই আমার ট্রেডিং সেটআপের ভিডিওটা পেয়ে যাবেন, যেখানে একটা ল্যাপটপের ছবি আছে। আমি পারলে ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, বুল কল স্প্রেডের সাথে ওই দুটো ভিডিও দেখে নেবেন, এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। আচ্ছা, তো ওই ট্রেডিং সেটআপ অনুযায়ী সেখানে আমি 4টে মুভিং এভারেজ ইউজ করেছি, 20 ডে ইএমএ, 50 ডেজ ইএমএ, 100 ডেজ ইএমএ এবং 200 ডেজ ইএমএ। এর মধ্যে থেকে দুটো ইএমএ খুব ইম্পর্টেন্ট, একটু আমরা দেখবো 2024-এ, সেটা হচ্ছে 20 ইএমএ এবং 50 ইএমএ। যে স্টকগুলো 20 ইএমএ এবং 50 ইএমএ থেকে যখন সাপোর্ট নিয়ে ঘুরবে, তখন কিন্তু আমার ব্যাপারগুলো একটু নজর রাখার উচিত। আমি এখানে ধরুন 20 ইএমএটা একটু প্লট করি, ঠিক এরকম দেখতে পাচ্ছেন। যখন একটা বুল রানের একটা স্টক উপরের দিকে যাচ্ছে, প্রথমে আগে আমি বড় টাইম ফ্রেমে দেখব, মানে ডেইলি চার্টে এসে দেখব। ডেইলি চার্টে আমি কি ডেইলি চার্টেই ধরুন আছি, ডেইলি চার্টে আমি দেখব প্রথমে, ডেইলি চার্টে দেখব হ্যাঁ একটু স্টকটা উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে কিছু মাস ধরে। আপনি যদি এখান থেকেই দেখেন, স্টকটার কিন্তু প্রবণতা উপরের দিকে যাওয়ার। এবার তার মাঝে মাঝে কিছু রিট্রেসমেন্ট দিয়েছে, সুতরাং রিট্রেসমেন্টে যখন 20 ইএমএ বা 50 ইএমএ তে আসবে, তখন একটু বাইং এর দিকে যাব। ব্রেকআউটে আমার নেওয়ার কোনো প্ল্যান তেমন থাকবে না, যদি না স্টকটা অনেক দিন ধরে কনসলিডেট করে উপরের দিকে যাচ্ছে, তখন ব্রেকআউটে নেওয়া যেতে পারে। কিন্তু তা না হলে কিন্তু আমার যখন এই সাপোর্টে, দেখুন এখানে সাপোর্টে এসেছিল, এখানে পিএনবি সাপোর্টে এসেছিল 93-94 টাকায়, তারপর কিন্তু আবার বেড়েছে। সুতরাং এই সাপোর্টে এলে বাইং এর ব্যাপার থাকবে, যেখানে স্টপ লস থাকবে এই ঠিক মুভিং অ্যাভারেজের অল্প নিচে। এই করতে গিয়ে দেখবেন কখনো হয়তো মুভিং অ্যাভারেজ ভেঙে 20 থেকে ভেঙে 50-এ গিয়ে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, সে একবার স্টপ লস হিট হলো, 50-এ যখন আসবে তখন নয় আবার বাইং এর দিকে দেখবো। কিন্তু স্ট্রাকচারটা যাতে এই এরকম বুলিশনেস থাকে, সেই স্ট্রাকচারের স্টক যাতে আমরা চুজ হয়। আমি দেখি অনেক সময় স্টকের স্ট্রাকচার এরকম যাচ্ছে, সেইখানে আমরা স্টক চুজ করি এই সব জায়গায় না।
যে স্ট্রাকচার বুলিশ সেই বুলিশ স্ট্রাকচার চুজ করতে হবে, কারণ 2024-এ মার্কেট আমাদের অনেক সুযোগ দিয়েছে। এখন হাতের সামনে অনেক বুলিশ স্টক আছে, টাটা মোটরস থেকে শুরু করে রেলওয়ে স্টকগুলো থেকে শুরু করে আপনার শিপিং কোম্পানির স্টকগুলো থেকে শুরু করে পিএসইউ ব্যাংকিং সেক্টরের স্টকগুলো থেকে শুরু করে প্রচুর স্টক আছে, ইভেন হ্যালফ্যালগুলো আছে। তো সেগুলো ছেড়ে আমি কেন অন্যান্য যেখানে স্ট্রাকচার ভালো নয় সেগুলোর দিকে যাব? আমার তো সুইং ট্রেডিং একটা দুটো স্টক হলেই হয়, তাই না? আমি তো 10টা স্টকের পোর্টফোলিও বানিয়ে সুইং ট্রেড করব না, সেটা তো ইনভেস্টমেন্ট হয়ে গেল। ঠিক আছে, সো 20 ডেজ এভারেজ এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজ ডেইলি চার্টে প্রথমে আমার অ্যানালিসিসটা হবে। তারপর যখন এক্সিকিউশনে যাব, মন দিয়ে শুনুন, তারপর যখন এক্সিকিউশনে যাব, যেদিন আমি এক্সিকিউশন করার প্ল্যান করব, ধরুন এই দিন আমার দেখেছি এইখানে সাপোর্টে আসছে, এইবার আমি এক্সিকিউশনে যখন যাব তখন আমি 15 মিনিটের চার্টে এক্সিকিউট করব। ধরুন 15 মিনিটের চার্টে এই সব সময় আমি যে দুদিন আগের বিএনবির চার্টে এই সময় নিচ থেকে আবার উপরে যাচ্ছে, মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা দূরে চলে এসেছে, সুতরাং এখানে দেখবেন আরএসআইও শর্ট টার্মে একটু ওভারসোল্ড হয়ে আছে, সেই সব সময় কিন্তু আমি একটু এন্ট্রি নেওয়ারগুলো চেষ্টা করব। কারণ আর স্টপ লস আমার থাকবে ডেইলি চার্ট অনুযায়ী, সেই অনুযায়ী স্টপ লস থাকবে। প্রথমে অল্প একটু পজিশন নিয়ে ঢুকলাম, কথার কথা বলছি, ধরুন 100টা আমি পিএনবি কিনতে চাই, প্রথম দিনই 100টা কিনতে হবে তা নয়, প্রথম দিন আমি 50টা কিনলাম, জলটা মাপলাম, দেখলাম যে মোটামুটি ঠিক চলছে, আমার স্টপ লসের মতো নয়, মানে ও একটু দাঁড়াবার চেষ্টা করছে, সাপোর্টকে সাপোর্ট হিসাবে ভাবছে ও, তারপর পরের দিন নয় আরেকটু অ্যাড করলাম, আরো 25টা অ্যাড করলাম, তারপর যখন আরেকটু কনফার্মেশন পাওয়া গেল তখন নয় ফুল কোয়ান্টিটি নিলাম, বোঝা গেল? এরকম ভাবে, কারণ আমার সুইং ট্রেডিংটা তো চলবে 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ চলবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাকে প্ল্যানিং করতে হবে। তার সাথে সাথে একটা জিনিস আমি অবশ্যই মাথায় রাখি, যেটা আপনাদেরও বলি, স্টুডেন্টদেরও বলি, আমি পার্সোনালি কিন্তু নিফটি 50কেও ফলো করি। যখন বাজার যখন সাইডওয়েজ থেকে বুলিশ, মনে রাখবেন, বাজার হয় সাইডওয়েজ আছে, আমি ডেইলি চার্টে আসি, বাজার হয় সাইডওয়েজ আছে বা বুলিশ আছে, তখনই আমি পজিটিভ সাইডে স্টকগুলোতে সুইং ট্রেডিং করতে পছন্দ করি। ঠিক আছে, ওকে? এই আর কখন আমি অ্যাভয়েড করি সুইং ট্রেডিং? যখন বাজার নিচের দিকে চলছে, মানে বাজারে কারেকশন ফেজ চলছে, ধরুন এই সব জায়গায় এখান থেকে উপর থেকে নিচে নামছে, কারেকশন ফেজ চলছে, তখন আমি স্টকে লং, মানে সুইং ট্রেডিং, মানে লংয়েই তো সুইং ট্রেড করে মানুষ, শর্টের কথা এখানে বলছি না, এফএনওর কথা বলছি না, লং সাইডে সুইং ট্রেডিং স্টকগুলোতে আমি তখন অ্যাভয়েড করি। তারপর নিফটি একটা জায়গায় দাঁড়ালো, দাঁড়িয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন আমি স্টকগুলোতে এসে দেখি যে কোনটা স্ট্রং স্টক, এবং তখন সুইং ট্রেডিং এ যাব। যখন ওভারঅল মার্কেট কারেকশন মোডে, তখন লাফিয়ে পড়ে সুইং ট্রেডিং স্টকগুলোতে পজিটিভে করা যাবে না, বা আমি সেটাকে অ্যাভয়েড করি। ঠিক আছে, যাই হোক, আপনারা তো আমার চ্যানেলের সাথেও থাকবেন, সুতরাং মার্কেট নিয়ে অ্যানালিসিস বা কখন ডাউন ট্রেন্ডে আছে, কখন সাইডওয়েজ বা আপার ট্রেন্ডে আছে, সেগুলো নিয়ে তো আমার সাথে রেগুলার অ্যানালিসিস ভিডিও পাবেনই। তার সাথে সাথে এবার চলে আসি যে লাস্ট পার্টে, সেটা হচ্ছে অ্যালোকেশন, কত টাকা অ্যালোকেশন রাখতে হবে, কত টাকা মোটামুটি নিয়ে এই স্ট্র্যাটেজিগতভাবে আমাদের সিরিয়াসলি শুরু করলে মোটামুটি একটা আমরা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো, এই ব্যাপারটায় আসি। কারণ এই নিয়ে প্রশ্ন আসবেই, দাদা কত টাকা নিয়ে শুরু করব, যদিও এই প্রশ্নের এক একজনের ক্ষেত্রে উত্তর এক এক রকম হয়, কারণ হাতের 5টা আঙুল যেমন মানে সেম হয় না, তেমনি এক একজনের মানে কি বলবো, ক্যাপিটাল এক এক রকম, এক একজনের সাধ্য বা রিস্ক টেকিং ক্যাপাবিলিটিস আমি বলবো এক এক রকম হয়। এই নয় যে আমার কাছে এত টাকা জমা পুঁজি আছে বলেই আমি পুরো পুঁজি নিয়ে চলে এলাম, তা নয়, রিস্ক টেকিং ক্যাপাবিলিটিও এক এক রকম হতে পারে। তো আমি প্রথম কথা, যেগুলো করতেই হবে বা যেগুলো করা উচিত নয়, সে তার উপর একটু ফোকাস করি, মন দিয়ে শুনবেন। আর এতদূর ভিডিওটাকে ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন চ্যানেলকে, যাতে এই সিরিজেরই যখন নেক্সট আপডেটগুলো আনবো তার ভিডিও আপনার কাছে চলে আসে। সেটা হচ্ছে, প্রথমে যেটা করবেন না সেটা হচ্ছে, যদি আপনার কাছে 1 লাখ টাকার কম থাকে, তাহলে কথার কথা 1 লাখ টাকার কম থাকে, তাহলে অপশনের স্ট্র্যাটেজিতে আসবেন না। শুনতে খারাপ লাগে, এ কি আমাকে দাদা ডিমোটিভেট করছে, এটা আমি ডিমোটিভেট করছি না, এটা অপশনের রিস্ক অনুযায়ী আপনার হয় না। কেন বলছি? কোনো ট্রেডে 2%-এর বেশি রিস্ক এক্সপোজার রাখা ঠিক নয়, এটা আমি বলার না, এটা আপনিও ভালো মতন জানেন, অনেক বইতে লেখা আছে, প্র্যাকটিক্যালি আমি বলেছি, অনেক বলেছি। তো কিন্তু 2% মানে 1 লাখ টাকার 2000 টাকা হয়,
ঠিক আছে, সেখানেই যদি আপনি 50,000 টাকা নিয়ে কাজ করেন তাহলে সেখানে 2% হয়ে যাবে মাত্র 1,000 টাকা। নিজেই বলুন না, অপশানে ট্রেড নিলে 1,000 টাকা কি আপনার স্টপ লস যখন তখন হিট হবে, তাই না? তাই বলছি স্ট্র্যাটেজি আর কোনো একটা স্ট্র্যাটেজিতেও এরকম পাবেন না যে মাত্র 1,000 টাকা ম্যাক্সিমাম লস আছে। দেখবেন আপনি 2,000, 2,500 এরকমই এক লটেও এরকমই আপনার লস পার্সেন্টেজ দেখায়, ম্যাক্সিমাম লস। ধরুন বুল কল স্প্রেডেও যখন দেখাবে তখন পার লটে মাঝে মাঝে দেখবেন 2,000, 2,500 বা 3,000 দেখাবে। সেক্ষেত্রে যদি 1 লাখ টাকা মিনিমাম আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে রিস্ক অ্যাডজাস্টেড অনুযায়ী আপনার জিনিসগুলো ম্যাচ হবে। এটা আমার কথা নয়, এটা সেবিরও গাইডলাইন। সেবিও মানে নিফটি মানে এনএসসি থেকে 50টা লট সাইজ ক্রিয়েট করে দিয়েছে নিফটির। সেটা যদি 25 লট সাইজ হতো তাহলে তো আলাদা হতো, কিন্তু 50 যখন আছে তখন ব্যাপারটা রিস্কটা সেভাবেই হবে। সুতরাং এটা ডিমোটিভেট হওয়ার কিছু নেই, এটাই নিয়ম বা সেই নিয়ম অনুযায়ী চললে মোটামুটি ঠিক হবে। আমি এটা মিনিমাম অ্যামাউন্ট বললাম, ঠিক আছে, এক লটে কাজ করার জন্য, যেটা আমার 1 LL মেথড, অ্যাটলিস্ট আমি যেটা ফলো করি সেটাই আমি আপনাকে বললাম। এবার আপনার ব্যাপার এটা, তাহলে করবেন না এটা বলা থাকলো। না দাদা ঠিক আছে, তাহলে 1 লাখ টাকার আছে, দাদা আমার কাছে 2 লাখ টাকা আছে, তাহলে আমি কি করতে পারি? আমি সবার জন্য বলছি। বা দাদা আমার কাছে 1 লাখ টাকার কম আছে, তাহলে আমি কি করতে পারি? সবার উত্তর দেবো। দাদা আমার কাছে 1 লাখ টাকার বেশি আছে, 2 লাখ টাকা আছে, কি করব? ঠিক আছে, এবং এবার প্রশ্ন এসে যায় আপনি কি অপশানে একটু এক্সপিরিয়েন্স আছে, করছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে 1 লাখ টাকা আপনি অপশানের জন্য রাখুন আর 1 লাখ টাকা নিয়ে আরামসে সুইং ট্রেডিং করুন। পুরো 2 লাখ টাকা নিয়ে অপশানের স্ট্র্যাটেজি করার দরকার নেই। হ্যাঁ, জিনিসটা ভাগ করে সুইং ট্রেডিং আর অপশন হলো। না দাদা আমার 2 লাখ টাকা আছে কিন্তু আমার অপশানে অতটা এক্সপিরিয়েন্স নেই, তাহলে কি করব? তাহলে ভেরি গুড, তাহলে 50,000 টাকা আমি বলবো যে অ্যালোকেট করে একটু দেখুন, ট্রেডিংটা একটু শিখুন, কেন অপশানেও তো মাঝে মাঝে আপনার আসতে ইচ্ছা করবে। এটা আপনার উপর ছেড়ে দিলাম যে আপনি করতে চান কিনা। না হলে আমি বলবো প্রথমে তাহলে 2 লাখ টাকা ক্যাপিটাল নিয়েই আপনি সুইং ট্রেডিং এর উপর একটু ফোকাস করুন। এই নয় যে পুরো একটা স্টকেই 2 লাখ টাকা দিয়ে সুইং ট্রেড করলেন, না, 2-3টে স্টকে বা অ্যাটলিস্ট 2টো স্টকে প্রথমে। আর 2 লাখ টাকা, পুরো 2 লাখ টাকাই যে সবসময় মার্কেটে ইনভেস্টেড থাকবে তা নয়। 2 লাখ টাকা থেকে মাঝে কোনো সময় 1,25,000 ইনভেস্টেড থাকলো, বাদ বাকিটা ক্যাশে থাকলেন, এরকম থাকতে হবে। এই নয় যে পুরোটাই সবসময় থাকবে, কিন্তু পুরোটাই আপনি সুইং ট্রেডিং এ স্টকে করার চেষ্টা করুন যদি অপশানে এক্সপিরিয়েন্স না থাকে। করতে করতে একটু পড়াশোনাটাও করে নিন, একটু বুঝে নিন, তারপর আস্তে আস্তে শুরু করুন। 50,000 টাকা দিয়ে প্রথমে 1 লট নিয়ে একটু শুরু করলেন, স্ট্র্যাটেজি একটু দেখলেন, মোটামুটি যখন এবার বলবেন দাদা লো স্টপ লস এন্ট্রিও মাঝে মাঝে মার্কেট করে দেয়। ধরুন এখান থেকে ব্রেকআউট হলো, একটা সুন্দর সুযোগ পেলেন যেখানে ছোট্ট স্টপ লস নিয়ে আপনার কাজ করা যায়, যেখানে আপনার টোটাল লস হয়তো 1,000-2,000 টাকার মধ্যেই, সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে একটু কাজ করলেন। তখন তার জন্য সুযোগ সময় বলে অপেক্ষা করতে হবে, কিন্তু যারা নতুন তাদের জন্য ওই ব্যাপারটা দরকার। তারা স্টকে একটু ফোকাস করবেন আর খুব খুব রেয়ারলি একটু অপশানে আসার চেষ্টা করবেন, খুব রেয়ারলি, সব সময় নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার ওরকম প্রশ্ন, দাদা আমার ক্যাপিটাল 1 লাখ টাকার কম বা আমার ক্যাপিটাল 5 লাখ টাকা, এরকম দুজনের ক্ষেত্রেই বলবো। যাদের একটু বড় ক্যাপিটাল আছে, যাদের ক্যাপিটাল একটু কম আছে, 1 লাখ টাকার কম, তাদের বলবো প্লিজ হাত জোর করে বলছি, ক্যাপিটাল আমারও এক সময় কম ছিল, কোনো অসুবিধা নেই। ক্যাপিটাল কম থাকা মানেই যে আমি ভেঙে পড়বো তা নয়, কারণ এইটা একটা ব্যাপার আছে, ক্যাপিটাল কম বলেই কিন্তু একদিকে ভালো ব্যাপার, ক্যাপিটাল বড় থাকলে লসটাও বড় হয়। এটা মনে রাখবেন, যদি না শিখে আমরা করি, না জেনে বুঝে কাজ করি, ক্যাপিটাল বেশি থাকলে লসটাও বেশি হয়। ক্যাপিটাল কম ঠিক আছে, এটা ভেঙে পড়ার কোনো কারণ নেই। প্রসেসটা ঠিক করলে একদিন আপনার ক্যাপিটাল বড় হবেই। প্রসেসটা কি রাখতে হবে? তাহলে আপনি যখন 1 লাখ টাকার ক্যাপিটাল কম, ধরুন 80,000 টাকা বা 70,000 টাকা ক্যাপিটাল আছে, আমি বলবো সুইং ট্রেডিং এর উপর, স্টকের সুইং ট্রেডিং এর উপর একটু ফোকাস করুন। এতে কি হবে? আপনার চার্ট দেখার উপর আত্মবিশ্বাস বাড়বে, আপনার টেকনিক্যাল অ্যানালিসিসটা ভালো হবে, আপনার সাইকোলজি তৈরি হবে ভালো, আপনার ট্রেডিং মানসিকতা, ট্রেড ম্যানেজমেন্ট, এগুলো ভালো হবে। এগুলোর উপর ফোকাস করুন, প্রসেসটা শিখে নিন, তারপর ক্যাপিটাল তো এক সময় না এক সময় বাড়বে, তখন দেখা যাবে, ঠিক আছে? তাই জন্য প্রথমে যাদের 1 লাখ টাকার কম ক্যাপিটাল আছে, প্লিজ সুইং ট্রেডিং ইন স্টকের উপর বেশি ফোকাস করুন, ঠিক আছে? এবং আমার এই চ্যানেলেও আমি 2024-এ সুইং ট্রেডিং এর উপর কিন্তু বেশি ফোকাস থাকবে, আমার পার্সোনাল ট্রেডিং এও তার উপর বেশি ফোকাস থাকবে, এটা আপনাকে কথা দিলাম। কারণ অনেকেই সুইং ট্রেডিং এ, স্পেশালি যারা চাকরি করেন, তারা স্টককে অনেকটা প্রেফার করেন, সেই জিনিসটা অবশ্যই থাকবে। অপশন তো থাকবেই, ওটা তো আমি করি। আচ্ছা, এরপর আসি যাদের একটু বড় ক্যাপিটাল আছে, ধরুন 5 লাখ টাকা ক্যাপিটাল বা 10 লাখ টাকা ক্যাপিটাল, তাদের জন্য
তাদের ক্ষেত্রে বলবো অবভিয়াসলি 50-50 একটু ভাগ করে নেবেন, পুরোটাই যে অপশানে কাজ করব তা নয়, একটু 50-50 বা 40-60, মানে 60% একটু স্টকে, 40% একটু অপশানে, সেরকম রেখে কাজটা করা যেতে পারে। তার সাথে সাথে একটা বলবো, যদি 10 লাখের মতো ক্যাপিটাল থাকে, সেখানে আপনার একটা অ্যাডভান্টেজ আছে যে আপনি ফিউচারে কাজ করতে পারেন। যখন বাজার নিচের দিকে যাবে তখন আপনি নেগেটিভ সুইং স্টকেও কাজ করা যেতে পারে। যদিও এখন মার্কেট বুলিশ এবং ভোট পর্যন্ত তো মনে হয় বুলিশই থাকবে, সুতরাং সেই সুযোগ না এলেও আসতে পারে, কিন্তু কখন মার্কেট সুযোগ করে দেয় সেটা তো বলা যায় না। তাই সেই অ্যাডভান্টেজটা একটা থাকলো যে ফিউচারে তারা একটু কাজ করতে পারেন, সেটা যখন দরকার হবে তখন করা যেতে পারে, এখন আপাতত নয়। সুতরাং সুইং ট্রেডিং ইন স্টক তারা বেশি ফোকাস করুন, কারণ তাদের ক্যাপিটাল বেশি আছে। সুতরাং ভালো একটা স্টকে যদি সুইং ট্রেডিং করার ভালো পার্সেন্টেজ পাওয়া যায়, পার্সেন্টেজ টার্মসে ভালো রিটার্ন সুযোগ আসতে পারে, আর স্ট্র্যাটেজি থেকেও কিন্তু ভালো রিটার্ন আসার সুযোগ থাকে। সুতরাং সেই দিকেও একটু ফোকাস থাকবে, ঠিক আছে? ওকে, তা 60-40 বা 50-50 করে ভাগ করে নিয়ে করা উচিত। কখনোই একটা মানে শুধু অপশানের উপরেই পুরো 100% আমি টাকাটা লাগিয়ে দিলাম, আমার মনে হয় 2024-এ সেটা ঠিক নয়। কারণ এই সময় কিন্তু একটু বুল মার্কেট চলছে, একটু বুল মার্কেট যেহেতু চলছে, সেই বুল মার্কেটে স্টকের বা ইন্ডেক্স যে বাড়ছে তারও একটা লাভ আমাদের অ্যাজ আ ট্রেডার নেওয়া উচিত বলে আমার মনে হয়। যাই হোক, আপনার এই যে ভিডিওটায় আমি যে দুটো ব্যাপার বললাম, একটা হচ্ছে বুল কল স্প্রেড আর একটা আমার ট্রেডিং সেট আপ, এই দুটো ভিডিও আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। তার সাথে সাথে আগের দিনের এই যে ট্রেড ম্যানেজমেন্টের ভিডিওটা, সেটাও আমার চ্যানেলে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।